প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত। এম আবদুল্লাহ, পিলখানা হত্যাকাণ্ডের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি, বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন সরকারি দলের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। তিনি আরও জানিয়েছেন যে হত্যাকাণ্ডটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রেরই ফল এবং ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত ধ্বংস করার প্রয়াস, এর পেছনে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করেছে এই তদন্ত কমিশন। পাশাপাশি হত্যাকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দর দিয়ে কারা পালিয়ে গেছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং মিলেছে বিদেশি সংশ্লিষ্টতার তথ্য উপাত্ত, বিদ্রোহ উস্কে দিয়েছিল যে কিছু গণমাধ্যম, সে প্রমাণও তারা পেয়েছে। আপনি জানেন যে পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশ ইতিহাসের একটি নৃশংস ঘটনা এবং এই ঘটনা ছিল আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা। আমরা জানি অনেক বাধা সত্ত্বেও তদন্ত কমিশন কাজ করে যাচ্ছে। তদন্ত কমিশনের যে প্রাথমিক তথ্য আমরা যতটুকু জানতে পারলাম, এ সম্পর্কে আপনার মতামত কি? দেখুন, পিলখানার বিষয়টা আজকে যে তথ্যগুলো আপনি উল্লেখ করলেন এবং এই স্বাধীন তদন্ত কমিশন যে তথ্যগুলো আমাদের সামনে গতকাল এনেছে, এই তথ্যগুলো তিনি বলেছেন তথ্য এবং প্রমাণ পেয়েছে। তথ্যগুলো কিন্তু আমরা আগেই জানি, প্রমাণটা ওনারা পেয়েছেন, এটাই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এই তথ্য যে তথ্যগুলো তারা দিয়েছেন, এই তথ্য কোনোটাই আমাদের অজানা ছিল না। আমরা সেই 2009 সালে, আমি তখন দৈনিক আমার দেশে দায়িত্ব পালন করছিলাম, তখন এই সংবাদগুলো আমরা কভার করেছি। তখনই আমরা জানি যে এটা একটা রাষ্ট্রবিরোধী, বাংলাদেশকে অরক্ষিত করার একটা সুদূর প্রসারী যে ষড়যন্ত্র, তারই একটি অংশ। এই তদন্ত কমিশনের যিনি প্রধান, ফজলুর রহমান, জেনারেল ফজলুর রহমান, তিনি তার নেতৃত্বে একটি আমাদের আধিপত্যবাদী দেশের একটি বাহিনীকে পরাস্ত করার প্রেক্ষাপটে কিন্তু এই পিলখানার ট্র্যাজেডিটার আমি মনে করি যে রৌমারির যে ঘটনাটি, যেটি তার নেতৃত্বে সেখানে তারা ভয়ানকভাবে পরাস্ত হয়েছিল এবং তাদের জন্য সেটা ছিল ভয়াবহ একটা গ্লানিকর বিষয়। তারপরেই তারা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছে। তার অংশ হিসেবে এই দীর্ঘ সময়ে তৎকালীন শেখ হাসিনাকে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে 111 সরকারের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় বসানো এবং ক্ষমতা বসানোর পরপরই তারা চিন্তা করেছে এটা দেরি না করে প্রথমেই এই জায়গাটা ধ্বংস করে দিতে এবং দেশপ্রেমিক যেসব সেনা কর্মকর্তা আছে, 57 জন সেনা কর্মকর্তা, তাদেরকে টার্গেট করেছে। কারণ তারা জানতো এই সেনা কর্মকর্তারা যদি বেঁচে থাকে তাহলে শেখ হাসিনার সিংহাসন, এভাবে অবৈধ সিংহাসন, ফেসিবাদ কায়েম করা সহজ হবে না, এই সিংহাসন ঠিক থাকবে না, টেকানো যাবে না। এটা বুঝতে বলেই এই পরিকল্পনাটা নিয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে পিলখানার ঘটনাটি ঘটেছে, যেখানে বলা হচ্ছে যে কয়েকটি বিষয় এখানে এসছে। এক হলো রাজনৈতিক সংশ্লিষ্টতা। এটা আমরা সবাই জানি যে সেখানে এই ঘটনাটিকে যেভাবে হ্যান্ডেল করার কথা ছিল, যেভাবে সেখানে পরবর্তীতে সেনা কর্মকর্তাদের, তখন মইনুল আহমেদ দায়িত্বে ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তার পক্ষ থেকে এবং সেখানকার কমান্ডিং অফিসারদের পক্ষ থেকে যখন পিলখানার ভিতর থেকে আহাজারি আসছিল যে আপনারা আসেন, আমাদেরকে বাঁচান, এক্ষুনি আসেন, এই প্রস্তুতি কিন্তু ছিল। কিন্তু এই প্রস্তুতি সত্ত্বেও তাদেরকে সেখানে যেতে দেয়া হয় নাই। এটা কারণ আগেভাগে সব কিছুই একটা নীল নকশার অংশ হিসেবে এটা করা হয়েছিল এবং তখন যে শেখ হাসিনা তাদেরকে মুভ করতে দেয় নাই বা এগুলা সবই আমরা তখনকার সময়ে জানি। কিন্তু এটার প্রমাণগুলো এখন বর্তমান তদন্ত কমিশনের হাতে আসছে এবং তারা প্রমাণগুলো পাচ্ছে। এটা অন্ততপক্ষে আমাদের একদম ক্ষীণ আশার জায়গা থেকে স্বস্তির জায়গাও আমি বলবো যে অন্ততপক্ষে এদেরকে বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে যে আমরা ওই সেনা কর্মকর্তাদেরকে আমরা ফিরে পাবো না, তাদের পরিবার তাদেরকে ফিরে পাবে না, সেই দৃশ্যগুলো এখনো সামনে আসলে মানে গা শিউরে উঠে যে কিভাবে নৃশংস বর্বরচিতভাবে সমস্ত সেনা কর্মকর্তাদের পরিকল্পনা হত্যা করে এবং সেটা পুঁতে ফেলা হয়েছিল। ড্রেন থেকে তাদের লাশগুলো যখন উদ্ধার করেছে তাদের যে পরিবারগুলোর সেই যে আর্তনাদ, সে আহাজারি, আমাদেরকে এখনো আমার ম্যানহোল থেকে সেই লাশগুলো কতটা ভিন্ডেকে কতটা ভয়াবহ
মানে সাধারণ একটি রেশনের বিষয় বা অন্য কিছুর বিষয় অজুহাত দেখিয়ে এত বড় হত্যাযজ্ঞ চালাতে পারে, সেটা তখনই তো কারো কাছে কোনো বিবেকবান মানুষের কাছে এগুলো কিন্তু বিশ্বাসযোগ্য হয়নি। তো একদিকে যে প্রমাণটি পেয়েছে রাজনৈতিক, সেখানে তাপস, তারপরে আওয়ামী লীগের ওনার নানক, এদের যে তৎপরতা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যে সারা খাতুনের যে তৎপরতা, এই সব কিছু মিলিয়ে তখনই এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল যে এটা একেবারে পরিকল্পনা মাফিক ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্ব এবং তৎকালীন সরকারের সম্পূর্ণ একটা প্যাকেজের মধ্য দিয়ে এই কাজটা হয়েছে। এর বাইরে যে কথাটি এসছে যে সেখানে প্রতিবেশী দেশের সংশ্লিষ্টতা পেয়েছে, এটা সবাই আমি জানে, বলেছি যে এগুলো মিডিয়ার একটা উস্কানি ছিল, সেটা এবং দেখেছি। মিডিয়ার তখনকার আমাদের স্মরণ আছে যে মিডিয়া কিভাবে সেটাকে হ্যান্ডেল করেছে। একজন নারী সাংবাদিকের সেই মানে অতি উৎসাহী একটি সাক্ষাৎকার এবং তার যে তৎপরতা, তার তৎপরতা, এগুলো তখনই আলোচিত হয়েছে। তো এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে আমাদের মিডিয়ার দায়ের বিষয়টাও আমি মনে করি যে এটা সত্যিকার অর্থে নিরূপিত হওয়া উচিত। আমাদের সাংবাদিকরা আমরা নানানভাবে কিন্তু আমাদের সামনে আমাদেরকে ব্লেম দেওয়া হয়, কিন্তু যারা সত্যিকার অর্থে এটার জন্য দায়ী, ঢালাওভাবে সব সাংবাদিককে কাঠগড়ায় না দাঁড়িয়ে সত্যি যারা এগুলোর জন্য সংশ্লিষ্টতা আছে প্রমাণ সাপেক্ষে, তাদেরকে বরং এটার জন্য দায়ী করে প্রয়োজনীয় হবে। কিন্তু ঢালাওভাবে সাংবাদিকদের বিরুদ্ধে সেই এই ধরনের যে প্রচারণা আছে সেটা থেকে মুক্তি পাওয়া আমাদের জন্য জরুরি। এবং অন্যান্য যে প্রেক্ষাপটগুলো বিডিআরকে যেটা বলেছে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি, এগুলো সবই আমরা তখনই আমরা সব ইনফরমেশন আমরা জানতাম, লেখার মতো অধিকারও তখন ছিল না। তারপরেও আমাদের সাধ্যের মধ্যে আমরা সেগুলো বিভিন্নভাবে আমরা কিন্তু বিভিন্ন রিপোর্টে তুলে এনেছিলাম। তো আমি মনে করি এটা একটি বড় অগ্রগতি। যদিও তাদের উপর আমি জানি যে তদন্ত কমিশনের অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, যোগাযোগ আছে, তাদের সাথে আলাপচারিতায় শুনেছি তাদের উপর সাংঘাতিক রকম তাদের উপর কিন্তু একটা হুমকি আছে, প্রেশার আছে, তাদের পরিবারের উপর নানান ধরনের হুমকি আসছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। আমরা বিশ্বাস করি যে এটাকে কোনো রকম এই নতুন বাংলাদেশে অন্ততপক্ষে এ ধরনের একটি ট্র্যাজেডির ব্যাপারে কেউ কোনো রকম অনৈতিক হুমকি দিয়ে এটার তদন্তের এই গতিপথকে বাধাগ্রস্ত করবে না, এটা আমরা প্রত্যাশা করতে চাই। খাজা মাইনুদ্দিন, পিলখানার হত্যাকাণ্ড একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটনা আমরা বলছি, কিন্তু আরও বড় ঘটনা যেটা এম আব্দুল কাসের ইঙ্গিত দিয়েছেন সেটি হলো আমরা দুটো জিনিস দেখেছি বড় ধরনের। একটি হলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভেতরে যারা প্রকৃত দেশপ্রেমিক ছিলেন, এই ঘটনাকে কেন্দ্র করে তাদের কিন্তু বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এমন সে ওই জায়গাটা পরিষ্কার করেছে তাদের সুবিধা মতো। আরেকটি বিষয় ছিল, সেটি হলো যে এখান থেকেই ফেসিস্ট রিজমের কিন্তু একটা বড় ধরনের পাটাতন তৈরি হয়, যেখান থেকে দাঁড়িয়ে তারা সামনে এই দীর্ঘ 24 পর্যন্ত তারা এদেশের শাসন করেছে। আসলে এই ঘটনাটা কিন্তু এত একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, অনেক ঘটনার জন্ম দিয়েছে বা ঘটনা প্রবাহ চালিয়ে নিয়েছে। এই যে তদন্ত কমিশন কাজটা করছে এবং তারা অনেক জিনিস বের করে নিয়ে আসতেছে, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া এই ধরনের বিদ্রোহ ঘটানো যায় না, একটা অপিনিয়ন তৈরি করতে হয়। আমি 2010-এ একটা পশ্চিমী দেশে গিয়েছিলাম, ওইখানে একজন রিটায়ার্ড আর্মি অফিসার বাংলাদেশি, উনি আমাকে বলেছিলেন যে শেখ হাসিনা সরকার যখন না থাকবে এই বিডিআর বিদ্রোহের যেগুলোকে প্রমাণ বা এভিডেন্স বলছেন সেগুলো বেরিয়ে আসবে। আমরা দেখছি সেই কথাটা খুব মিলে যাচ্ছে আজকাল। তো কাজে আমি মনে করি যে আরেকটি কথা বলা দরকার। আমাদের একজন বলেছিলেন যে যেহেতু শেখ হাসিনা সরকার আমাদের প্রতিবেশী দেশের প্রতি অলরেডি ফ্রেন্ডলি, তখন তো শেখ হাসিনা সরকার নতুন সরকার 2009, তো সেই ফ্রেন্ডলি সরকারের সময় এরকম একটি ঘটনা ঘটিয়ে সরকারকে দুর্বল করা হবে কেন? তো আমরা ব্যাখ্যা দিয়েছিলাম যে দুর্বল করা না, এটা আরও যাতে লয়াল হয়। এই যে বলেন যে অনেকগুলো ঘটনার, তার মানে ওই ধরনের সিচুয়েশনে এই ঘটনার মানে হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং সরকারকে আরও যাতে নতজানু করা যায়, তার পররাষ্ট্রনীতিতে আরও বেশি যাতে দেশের স্বার্থের চেয়ে প্রতিবেশী দেশের স্বার্থের অনুকূলে কাজ করে সেই বন্দোবস্তটি। আমরা তো তখন দেখলাম যে বিডিআর কিন্তু আমাদের দেশে বিএসএফ এর চেয়ে অনেক চৌকুশ বাহিনী ছিল, অনেক চৌকুশ। আমার মনে হয় তদন্ত কমিশনের রিপোর্ট একটা এক্সটেনশন রিপোর্ট হওয়া উচিত যে ওই ঘটনার ফলাফল সুদূর প্রসারে কী কী ফলাফল হয়েছে। না, তদন্ত কমিশনের সাধারণত এগুলো থাকবে, এটা থাকা দরকার। একই সাথে এই রিপোর্টটা শুধু এই প্রেস কনফারেন্সে যেটুকু চুম্বক অংশ দেওয়া হয়েছে এর বাইরে আমি মনে করি যে দুই ফরম্যাটে, একটা হচ্ছে জনসমক্ষে ওপেন করে দেওয়া উচিত এই রিপোর্ট,
আর 2 নম্বর হচ্ছে প্রমাণসহ, এবং একই সাথে এই জিনিসগুলো বিভিন্ন ফোরামে আলোচিত হওয়া উচিত। কারণ হলো প্রতিবেশী দেশ হোক, যে কোনো দেশ হোক, যদি জড়িত থাকে সেটা তো আমাদের জনগণের অধিকার আছে জিনিসটি জানার, এবং যদি কোনো বিদেশি শক্তি আমাদের ব্যাপারে এই ষড়যন্ত্র করে থাকে, এইটাকে পররাষ্ট্রনীতির জন্য বা সম্পর্কের জন্য খারাপ হবে এই দোহাই দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের জনগণের জন্য পররাষ্ট্রনীতি, এটা তো বিদেশি রাষ্ট্রের জন্য পররাষ্ট্রনীতি না। সুতরাং এখানকার মানুষকে তো সেটা জানতে হবে। যে যদি মানুষ এটা জানতে পারে, এবং তখন তো প্রশ্ন আসতে পারে যে ওই যে বিদেশি শক্তি যারা আছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমরা অতীতে ফিরে যেতে পারবো না, কিন্তু তাদের ক্ষমা চাইতে হবে অথবা কম্পেনসেশন দিতে হবে। জিনিসটা ওই পর্যায়ে নেওয়া যেতে পারে, এবং যাতে ভবিষ্যতে প্রতিবেশী দেশ সহ যে কোনো দেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই জাতীয় ষড়যন্ত্রমূলক কাজের আশ্রয় যেন তারা না নেন, সেই মেসেজটা আমাদের দিক থেকে দেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কাজা মাইনুদ্দিন। এম আবদুল্লাহ, ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের সংকট কাটছে না, এর কি কোনো সমাধান নেই? অবস্থাটা এমন জায়গায় চলে গেছে যে এটা নিয়ে সহিংস রূপ নিয়েছে, মারামারি হয়েছে। হ্যাঁ, এটা মারামারি পর্যায়ে আহত গেছে হয়েছে এবং তালা খুলেছে বটে, কিন্তু সেখানকার এখনো পর্যন্ত সেখানে নাগরিক সেবার যে জায়গাটি, আমি একটি সুনির্দিষ্ট ঘটনা জানি। একজন ব্যবসায়ী অনেক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে তার সামান্য একটি ট্রেড লাইসেন্সের বিষয় নিয়ে। সেখান থেকে তাকে বারবার বলা হচ্ছে যে এটা আরও সময় লাগবে, এখন সব কার্যক্রম বন্ধ। তো এইভাবে এটাতে আপনি জানেন যে ট্রেড লাইসেন্স নবায়নের ব্যাপার থাকে, অর্থ বছর শেষ হয়ে গেল, এই সময়ে নানান ধরনের যে সিটি কর্পোরেশনের নানান রাজস্ব আদায়ের বিষয়গুলো থাকে, এই সব জায়গায় কিন্তু এক ধরনের ডেডলক অবস্থা আছে। এগুলো নিয়ে আমরা যে বিতর্ক আমরা সরকারের একটি অংশের সাথে বা এলজিআরডি মন্ত্রণালয়ের সাথে আমরা ইস্টাকের যে বিষয়গুলো দেখছি, এগুলো এত খেলো পর্যায়ে চলে গেছে, এগুলো নিয়ে এখন আলোচনা করাও আমার কাছে মনে হয় অবান্তর মনে হয়। কারণ সেখানে আমরা দেখছি যে যারা এখন সাংঘর্ষিক অবস্থার মধ্যে গেছে, দুপক্ষই একই রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী, একে অপরকে ব্লেম দিচ্ছে, একে অপরকে দোষারোপ করছে। এসব করে আলটিমেটলি কিন্তু নাগরিক ভোগান্তির জায়গাটাই কিন্তু বাড়াচ্ছে। খুব ইন্টারেস্টিং, আমি আজকে আপনার এই শোতে আসার সময় একটা ভাইরাল ভিডিও দেখছিলাম বসে বসে, গাড়িতে বসে। সেখানে একজন খুব জ্বালাময়ীভাবে বলছে যে ইশরাক হোসেন নির্বাচনটি হয়েছে 2020 সালে। সেই 20 সালের নির্বাচনের পরে ফেব্রুয়ারির 2 তারিখ থেকেই তার এত হ্যাডম থাকলে, ক্ষমতা থাকলে তখন তালা লাগিয়ে দিতেন। তখন তারপর যাতে সেখানে না ঢুকতে পারে তখন তালা লাগালে তাহলে বুঝতাম যে তার অনেক সেই নির্বাচনের যে ভুয়া নির্বাচন হয়েছে তিনি দাবি করেছেন মামলায়, সে অনুযায়ী তখনই তালা লাগাতেন। তখন কি ঢাকা শহরে তালা ছিল না, তালার ব্যবসা ছিল না? শুধু ইউনূস আসার পরই ঢাকা শহরে তালার ব্যবসা শুরু হয়েছে। আর সে সেটার করে খুব বেশ উচ্চ গলায় বলছিলেন, এটা আমি দেখলাম ভিডিওটা বেশ অনেকে। তো এইগুলো নিয়ে আসলে এটা তো আমাদের জন্য অত্যন্ত পেইনফুল। এটা যেখানে একটি বৃহত্তম রাজনৈতিক দল যেটি ক্ষমতার একদম কাছাকাছি আছে, সেই দলের প্রতিনিধিত্বকারী একজনের আরও অনেক বেশি দায়িত্বশীলতা, এবং সরকারের জায়গা থেকেও সরকার বলছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি উপদেষ্টা, তিনি বলছেন আমরা ধৈর্য, সৌজন্যতাবোধ এগুলা অনেক উস্কানির মধ্যেও আমরা এগুলো বজায় রেখেছি, এইসব কথা তিনি বলছেন। তো এটাও আমি নাগরিক ভোগান্তি লাগবে তার এই বক্তব্য আমি মনে করি যথেষ্ট নয়। তাদের সরকার যেটা, সরকারকে যতক্ষণ পর্যন্ত সরকার দায়িত্বে আছে তাদেরকে অ্যাক্ট করতে হবে। হয়তো যদি তারা সেখানে ছাড় দেওয়ার জায়গা থাকে ছাড় দিবেন, আর ছাড় দেওয়ার জায়গা না থাকলে নাগরিক ভোগান্তির বিষয়টা লাঘবের জন্য যা যা করা দরকার তাই করবেন। তার বিরুদ্ধে পারস্পরিক অভিযোগ
জি, জি। আছে। সজীব ভুঁইয়া একটা অভিযোগ করেছেন যে তার এলাকার বিশিষ্ট একজনের কারণে অর্থায়নে এসব হয়েছে। এগুলো আমি মনে করি এগুলো এসব চেয়ার থেকে সেভাবে যায় না। কিন্তু মূল কথাটা হচ্ছে নাগরিকরা দেখতে চান যে নাগরিকরা তারা এই ভোগান্তির এই ধরনের একটি ঠুনকো বিষয় নিয়ে, যেটাকে দিনের পর দিন মাসের পর মাস তারা ভোগান্তির সম্মুখীন হবেন, তারা সেবা পাবেন না, এটা কোনোভাবে কাম্য হতে পারে না। আসলে এখানে দুজনের দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব এবং দল হিসেবে বিএনপির দায়িত্ব। দুর্ভাগ্যক্রমে আসলে কারোই কাছ থেকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ দায়িত্বশীল আচরণ পায়নি, যার কারণে কোনো সমাধানের পথ আমরা দেখছি না। এই লড়াই থাকবে, এই মারামারি করবে নিজেরা, তাহলে কি দাঁড়ালো? তারা কেউ কোনো দায়িত্ব পালন করবে না। যে সেই কথাটাই আমি বলছিলাম যে এখানে যথাসময়ে যথাযথ দায়িত্বপূর্ণ বিহেভ আমরা যেটা প্রত্যাশা করেছি কোনো পক্ষ থেকেই আমরা সেটা মনে করি না। সরকার হয়তো, যেহেতু এটি অরাজনৈতিক সরকার, তাদের একটা দুর্বল জায়গা আছে, হয়তো এগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে তারা নানান শঙ্কা তাদের মধ্যে কাজ করেছে। কিন্তু যিনি এই আন্দোলনটা, এই মুভমেন্টের সাথে আছেন, তিনি একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। যে সরকারটি সামনে ক্ষমতায় আসবে, মানুষ তার এসবের মধ্য দিয়ে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চায় এগুলোর একটা ইঙ্গিত তারা পেতে যাচ্ছে। এটা কিন্তু কোনো সুখকর বিষয় না। আমরা যে সরকারের সাথে আদর্শিকভাবে আমাদের একটা মিল রয়েছে, যে সরকারের জন্য আমাদের সামনের সরকারের জন্য আমাদের জায়গা থেকে শুভকামনার জায়গা আছে। আগামী নির্বাচনে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা মনে করছি যে বিএনপি ক্ষমতার আসছে, তো সেই দলটির তার আগে নির্বাচনের আগের এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু নানান ধরনের ক্ষতির কারণ হতে পারে, এবং সেগুলো জনমনে যে রেখাপাত করবে, এগুলোর কিন্তু ভোটের বাক্সে ব্যালটের সামনে গিয়ে এগুলো কিন্তু প্রভাব পড়তেই পারে। এই বিষয়গুলো মাথায় রেখেই দায়িত্বপূর্ণ আচরণ করবে, আমরা এটাই তো প্রত্যাশা করব। খাজা মাইনুদ্দিন, আমরা দেখলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এক সময় দাঁড়ালো যে উপদেষ্টা এবং ইশরাক দুজনের মধ্যে বিষয়টা ইগো অবস্থায় চলে গেল। এখন আবার একটা নতুন রূপ নিয়েছে, সেটি হলো যে বিএনপি এখন নিজেরাই মারামারি করছে সেই সিটি কর্পোরেশন ভবনে, নগর ভবনে, দুপক্ষ মিলে মারামারি করছে। এখন প্রশ্নটা যেটা হলো যে আসলে বিএনপি এতে লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে? বিএনপি দলগতভাবে এই ইস্যুটা নিয়েছে বলে আমার জানা নেই, বরং বিএনপির একাধিক নেতা বলেছে এটা ইশরাক। না, আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তারা ইশরাক হোসেনকে থামাবে না। আবার একই সাথে পাবলিকলি এক দুজন বলেছেন যে এটা তার ইস্যু, আমরা বিএনপি দল। না, এটা তো ক্যামোফ্লেক্স, আপনি নিজেও বুঝেন, কিন্তু স্থায়ী কমিটির সিদ্ধান্তটা ছিল ওইটা। আচ্ছা, পাবলিকলি যখন বলেন সেটাও আমাকে ধর্তব্যের মধ্যে নিতে হয়, না নেওয়াই ভালো। যেহেতু ফর্মাল স্টেটমেন্ট দিয়েছেন, তখন তো বলতে হয় যে দলগতভাবে সেভাবে ওন করছে না, পাবলিকলি না, আমি এইভাবে যদি ধরি। এখন নৈতিক অবস্থানটি আসলে কি হওয়া উচিত? প্রফেসর ইউনূস সরকারের পক্ষ থেকে বিষয়টা হচ্ছে অ্যাক্ট করা বা অ্যাক্ট না করার ইস্যু। সরকারের যেহেতু দায়িত্ব থাকে ওরকম, কিভাবে অ্যাক্ট করছে না করছে সেটা একটি ইস্যু। আর বিএনপির দিক থেকে হয়তো রাজনৈতিক অবস্থান এবং নৈতিক অবস্থানটাকে সেটা দেখার বিষয় আছে। এখন আপনি ইস্যুটা নিয়ে গেছেন কোর্টে, কোর্টের কি সমস্যাটা? কোর্ট তো লয়ের ব্যাপারে ব্লাইন্ড থাকে। আপনি নিয়ে গেছেন যে এই নির্বাচন কি ঠিক ছিল কি ছিল না, এইটুকুই যদি তার হাইপোথিসিস বা তার কগনাইজেন্সে নেওয়ার মতো বিষয় হয়, তখন তো কোর্ট ওর মধ্য থেকে জাজমেন্ট দেবে। তো কোর্টের হাত পা বাঁধা থাকে, আমি কোর্টকে কোনোভাবেই দোষ দিতে পারছি না, কিন্তু এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত ছিল। রাজনৈতিকভাবে কীভাবে? 2014, 2018, 2024 তিনটি নির্বাচনকে আমরা কোনো নির্বাচন মনে করছি না। এই ব্যাপারে তো আমাদের অ্যাগ্রিমেন্ট আছে, সব রাজনৈতিক অ্যাগ্রিমেন্ট, কনসেনসাস এটা আছে। তাহলে 2015 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কি আমরা মেনে নিচ্ছি? 2020-এ হয়েছে এটা আর কি। না, 15 তো একটা নির্বাচন হয়েছিল, হয়েছে, যে নির্বাচনে মরহুম একজন ঢাকা উত্তরের যিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই কারচুপি নির্বাচন ছিল, উনি বলেছেন যে খেলতে গেলে ফাউল হয়। আপনাদের মনে আছে কিনা? মানে ভোট চুরি করা, ভোট কারচুপি করে, আমি বলছি খেলতে গেলে ফাউল হয়, এবং এই কথাটা বলে পার পেয়ে যাচ্ছেন, গিয়েছেন। তার মানে এই ফাউল খেলার নির্বাচন হয়েছে 15-তে, এন্ড দেন এগেইন এই যে 20-এ হয়েছে। তাহলে 15 নির্বাচন, 20 নির্বাচন, 14, 18, 24 এই কোন নির্বাচন কি নৈতিকভাবে আমরা মেনে নিয়েছি? নির্বাচন থেকে মেনে নেয়নি, নাহলে আপনি সিসিদের ধরছেন কেন, প্রতিনিধিত্ব বলছেন কেন? সুতরাং এই সমস্ত নির্বাচন যদি বাতিল হয়, সেই নির্বাচনের রায় নিয়ে বা কি হওয়া উচিত ছিল সেটা নিয়ে এই মারামারি, রাজনৈতিক বচসা, এটা কি খুবই নৈতিকভাবে ঠিক সঠিক কাজ হলো?
কোনোভাবেই এটা কাম্য নয়। আমার মনে হয় এটা রাজনৈতিকভাবে অ্যাগ্রিমেন্টে আসা হচ্ছে যে শেখ হাসিনা আমলের এই যে বড় বড় যেসব নির্বাচনের কারচুপি হয়েছে, সব নির্বাচন সোজা সাপটা বাতিল। সুতরাং ওই নির্বাচন নিয়ে আর কথা বলার কিছু নাই। এখন নতুন করে নির্বাচন হবে, নতুন করে প্রতিনিধিত্ব নির্বাচন হবে। এরপরে আসেন ইশরাক এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়ের ব্যাপারে আমি জেনারেশন হিসেবে আমার একটা বক্তব্য আছে। তারা আব্দুল্লাহ ভাই, আপনি আমাদের থেকে অনেক ছোট বয়সে, তো আমাদের পক্ষে এতটা কথা বলা খুব মানায় না, আমাদের পক্ষে মানায় না কথা বলাটা, আমাদের চঞ্চল, এবং আমরা যথেষ্ট স্নেহের দৃষ্টিতে তাদের দিকে তাকাতে চাই এবং আমরা আশাবাদী হতে চাই এই প্রজন্ম বাংলাদেশকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে, সহিংসতার জায়গায় না, রাজনৈতিক কনফ্রন্টেশনের জায়গায় না। কিন্তু যে নমুনা দেখছি সেটা অত্যন্ত দুঃখজনক। আর ধরেন ইশরাক যদি মেয়র ইলেকশন করেন অথবা তার অঞ্চল থেকে জাতীয় সংসদে নির্বাচন করেন, তাহলে তো ওনার পাশ করতে সমস্যা হওয়ার কথা না। এটা নিয়ে এত ইগো দেখানোর তো কিছু নাই, যেটা তাকে নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এখানে বোধহয় দলগতভাবে বিএনপির রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করার ইস্যু সামনে আছে। আর সরকারের দিক থেকে আমি মনে করি যে এখনও অ্যাক্ট করার কিছু আছে। আমার মনে হয় যে ওই নির্বাচনগুলো সোজাসাপটা বাতিল করে দেওয়া উচিত। বাতিল করে ইশরাক হোসেন আবার তো কোর্টে যেতে পারতেন, যে আপনাদের রায় মানছে না, যাচ্ছেন না কেন? উনি অ্যাপারেন্টলি বিরক্ত হয়ে গেছেন এবং বলেন যে যখন মানুষ ইগো থেকে দেখে তখন রেশনাল কাজগুলো সে সময় হয়ে ওঠে না। আমার মনে হয় এখন এটা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত জাতিগতভাবে যে শেখ হাসিনা আমলের মেজর নির্বাচনগুলো আমরা যেহেতু মানবই না, সেগুলোকে অফিসিয়ালি বাতিল করে দেওয়া এবং ভবিষ্যতের দিকে এই তাকানো। প্রসঙ্গে সুযোগ থাকলে আমি একটু জি, দু একটা জি। লাইন যোগ করতে চাই। আমি এটা নিয়ে ওই নির্বাচনে 2020 সালের নির্বাচনটা নিয়ে আমি একটু পিছনের দিকে দেখছিলাম আর কি, পেপার ক্লিপিংসগুলো দেখছিলাম। সেই নির্বাচনের পরে, নির্বাচনের পরদিন একটি সংবাদ সম্মেলন হয়েছিল বিএনপির। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রেখেছিলেন এবং তাবিত এবং ইশরাক দুই পাশে বসেছিলেন। সেই সংবাদ সম্মেলনে বিএনপি সরাসরি এই নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছিল। সেটার পেপার ক্লিপসটা আমি দেখলাম। এবং সেখানে পাশাপাশি একটা নিউজ ছিল সেখানে যে 23টি কেন্দ্রে, যেগুলো ইশরাকের এলাকা, ইশরাকের ভোট কেন্দ্র হিসেবে পরিচিত, তিনি সেখানে 10টিরও কম ভোট পেয়েছেন। 23টি কেন্দ্রে মাত্র 10টির কম ভোট পেয়েছেন। মানে 23 কেন্দ্র, এক দুইটা না, কিন্তু 23টা কেন্দ্র, যেটি উনার মানে অঞ্চল। ইশরাকের এলাকা হিসেবে ইশরাকের চিহ্নিত অধ্যুষিত আর কি। চিহ্নিত, সেখানে 10টিরও কম ভোট পেয়েছেন। সেই নিউজটাও কিন্তু পত্রিকার পাতায় আছে। তো এই ধরনের একটি নির্বাচন, যে নির্বাচনটি তখনকার সময়ে তারা প্রত্যাখ্যান করেছিলেন, বলেছিলেন এই নির্বাচন বাতিল করতে হবে, এটা কোনো নির্বাচনই হয়নি, এবং সেখানে বলেছিলেন যে নির্বাচনে জালিয়াতি হয়েছে, এবং ফলাফল যেটা দেখানো হয়েছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে, ফলাফলটা এমনভাবে দেখানো হয়েছে, একটা প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্য ইশরাককে 2 লাখের বেশি ভোট দেখানো হয়েছে, আর ইয়েকে তাপসকে 4 লাখের কাছাকাছি, 3 লাখের উপরে ভোট দেখানো হয়েছে। এবং সেই ফলাফলটা নিয়েও ইশরাকের মন্তব্য ছিল, সেটাও শিরোনাম আছে, যে এটা সম্পূর্ণ বানোয়াট একটি ফলাফল, কারণ সেখানে ইভিএমে ফলাফল ভোটটা হয়েছিল এবং বলা হয়েছে যে ইভিএম ম্যানিপুলেট করে এটা বানোয়াট রেজাল্ট দেওয়া হয়েছে। এগুলো কিন্তু পত্রিকার পাতার শিরোনাম, আমি বলছি। তো সেই যে এ ধরনের একটা ইলেকশন কিন্তু আমরা সেই এই সিটি কর্পোরেশন নির্বাচন আমরা দেখেছি, এবং সেখানে ইশরাকের দাবি ছিল যে এই নির্বাচনটাই বাতিল করতে হবে এবং ভুয়া নির্বাচন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো যে নির্বাচনে ইশরাক তার কেন্দ্রগুলোতে 10টিরও কম ভোট পান, সেই নির্বাচনের সূত্র ধরে মেয়র হলে তার জন্য কি সাদেক হোসেন খোকার মতো একজন মানে নন্দিত মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং ইশরাক নিজেও অত্যন্ত সম্ভাবনাময় একজন রাজনীতিক হিসেবে আমরা তাকে দেখে আসছি, এবং তার শুভকামনা আমরা বিগত সময়ে যখন থেকে রাজনীতিতে নেমে তখন থেকে আমরা করে আসছি। তার জন্য কি এটা খুব, তার ইমেজের জন্য কি এটা পজিটিভ হতো না? আমার মনে হয় এই জায়গাটাতে আরও ভাবনা, তাকে ভালো পরামর্শ দেওয়ার মতো তার আশেপাশের লোকজনের আমার মনে হয় সাংঘাতিকভাবে অভাব ছিল। এবং এই জায়গাগুলোতে আমি আগেও বলেছি যে এখনো যদি নির্বাচন, সেখানে দক্ষিণ সিটির আব্দুল্লাহ, এখানে একটু আপনার সাথে আমি একটু বাধা দিতে চাই আপনাকে। আপনি বললেন তার আশপাশে যারা আছে, আসলে বিষয়টা তো দলীয় সিদ্ধান্ত।
এটা আমরা জানি, আপনিও জানেন, আমরা সবাই জানি। না, দলীয় সিদ্ধান্তের আজকে জায়গাটাতে যদি দল থেকে বলা হয় যে ইশরাক আপনি সরে না, যান, দলীয় কালকে থেকে সবাই সরে হ্যাঁ, যাবে। দল থেকে যে সায় আছে সেটা এটা আমি আপনার সাথে ডিসএগ্রি করার সুযোগ দেখি না, কারণ সেই তারুণ্যের সমাবেশে যে তারেক রহমানের বক্তব্য, সেখানে কিন্তু এই প্রসঙ্গটি এসেছিল, কেন ইশরাককে সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এর বাইরেও তাদের ইন্টারনাল বক্তব্যগুলোতে এই বিষয়গুলো, তাতে মনে হয় যে দলের নিশ্চয়ই দলের সায় ছিল বা দলের পক্ষ থেকেই নির্দেশনা অনুযায়ী করেছে, সেটা আমরা ইন্টারনাল বিষয়টা সেটা। এবং ডক্টর ইউনূসের সাথে যে বৈঠকটি হয়েছে লন্ডনে, সেই বৈঠকের পরে সবাই ধারণা করেছিলেন যে এই বিষয়টা এই বিষয়টা নিয়ে হ্যাঁ, এই বিষয়টা আর এগোবে না এবং সেটেল হবে না। এবং সেই ব্যাপারে আবার যখন ঢাকাতে যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের পরে ঢাকাতে যে ইয়েটা হলো, স্থায়ী কমিটির বৈঠকটা হলো, সেই বৈঠকে পত্রিকার রিপোর্ট অনুযায়ী, প্রথম আলোর রিপোর্ট থেকে আমি কোট করছি, সেখানে এই বিষয়টা, ইশরাকের বিষয়টা উত্থাপিত হওয়ার পরে সেখানে আলোচনায় এইভাবে এসছে যে এখনই যদি ইশরাককে থামিয়ে দেওয়া হয় তাহলে একটা ধারণা, জনগণের মধ্যে একটা ধারণা হবে যে এটা বোঝাপড়ার, লন্ডনের বোঝাপড়ার একটা ফল। তো সুতরাং এভাবে থামানোর দরকার নাই, সে এটা পর্যায়ক্রমে নেমে আসুক। তো এই কৌশলগুলো আমরা কিন্তু বিভিন্নভাবে জানতে পারছি, কিন্তু ওভারঅল এটা আমি মনে করি অত্যন্ত বিএনপির জন্য এটা খুবই ড্যামেজিং হয়েছে। ঢাকার দক্ষিণে কিছুটা হলেও এটার প্রভাব আমি মনে করি যে ঢাকার অন্তত ইশরাকের ক্ষেত্রে এটার কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে বলে, নেতিবাচক প্রভাবের আমি আশঙ্কা করি। কারণ এটা আমি এই আশঙ্কাটা করছি, আমি ঢাকার দক্ষিণের মানুষ না, কিন্তু আমি আশঙ্কাটা করছি ভার্চুয়াল জগৎটার দিকে। তারা যতই বলেন না কেন বট বাহিনীর এসব মন্তব্য, কিন্তু আমরা তো আমরা আমাদের চেনা জানা কিছু লোকজনও এর মধ্যে আছে যারা খুবই উষ্মা প্রকাশ। এখন এখানে আপনি নিশ্চয়ই জানেন যে ব্যক্তিগতভাবে আমাদের পেশাগত কারণে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে কথা বলা হয়, সুযোগ হয়, এবং অনেক সময় বলতেও হয়। আমরা বিএনপির ভিতরে অনেক লোককে দেখেছি তারা এই বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। না, সেটা আমি বললাম, আমি জানাশোনার মধ্যে বহু মানুষের সাথে আমরা দেখেছি যে তারা এটাকে ভালোভাবে নিচ্ছেন না, এবং এটার যে নেতিবাচক প্রভাব পড়বে তা আশঙ্কাটা তারাও করছেন, বিএনপিরই অনেকেই করছে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন, রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। খাজা মাইনুদ্দিন, ম্যারাথন মিটিং হচ্ছে সংস্কার নিয়ে। জাতীয় ঐকমত্য কমিশন মিটিংয়ের শুরুতে কিছু বক্তব্য রাখছেন, শেষে বক্তব্য রাখছেন যিনি এটার সহসভাপতি আলী রিয়াজ, সেগুলো মিডিয়াতে আসছে। মিটিং শেষে রাজনৈতিক দলগুলো প্রেস কনফারেন্স করছেন, প্রেস ব্রিফিং করছেন মূলত, এবং সেখানে তারা কিছু বক্তব্য দিচ্ছেন। ফাইনালি আমরা কোনো ফিনিশিং দেখছি না, শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে পুরোপুরি বলতে পারবো না, কিন্তু যতটুকু আপনার মতো দেখেছি তাতে মনে হয় প্রক্রিয়ার মধ্যে কোথাও না কোথাও একটু ঘাটতি আছে। সেটা হচ্ছে যে আপনি রাজনৈতিক দলগুলোকে সভায় ডাকছেন, তাদের কমেন্ট নিচ্ছেন, এই এক্সারসাইজটা আর একটু সিরিয়াস এক্সারসাইজ হতে পারত। আপনি শুধুমাত্র পরীক্ষার প্রশ্নপত্রের মতো প্রশ্ন করে উত্তর দিয়ে রাজনৈতিক দলের, বাংলাদেশের মতো দেশে এবং পৃথিবীর কোথাও না সে অর্থে রাজনীতিবিদরা এই ধরনের প্রশ্ন উত্তর দিতে অভ্যস্ত নন, এবং তারা দে আর ভেরি সিরিয়াস পিপল। হতে পারে মাঠের ময়দানে অনেক কথা তাদের বলতে হয়, কিন্তু পলিটিশিয়ানরা খুব সিরিয়াস মানুষ, ফলে তাদের সাথে আর একটু সিরিয়াসলি ডিল করা উচিত ছিল। আমি একটা আইডিয়া হতে পারে যে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে, সিভিল সোসাইটি গ্রুপ, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে মিড লেভেলে একটা ওয়ার্কশপ বা ওই প্যাটার্নে দিনের পর দিন আলোচনা করতে পারতো,
তারপরে শীর্ষ পর্যায়ে বা উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে আলোচনাটা ওই ঐকমত্যের ভিত্তিতে পরে করতে পারতেন, সেটা আরও ফলপ্রসূ হতে পারতো, তাতে রাজনৈতিক দলের জন্য এক্সারসাইজটা সিরিয়াস হতো। আচ্ছা, আর ঐকমত্য কমিশনের দিক থেকে আমি মনে করি যে এখানে আরও একটু ওপরের লেভেলে ইনভলভমেন্ট থাকা উচিত ছিল। সেটা হলো, আমি সরাসরি বলি যে ক্যাবিনেট লেভেল থেকে ডক্টর আলী রিয়াজ, আমি শ্রদ্ধা রেখে বলছি, উনি যেহেতু ক্যাবিনেট লেভেলের কেউ না, অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য নন, সুতরাং অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্যদের সাথে কথা বলার সময় রাজনৈতিক দলগুলো অধিক কমফোর্টেবল থাকতেন যে আমার মেসেজ প্রফেসর ইউনূসের কাছে ইমিডিয়েটলি পৌঁছবে এবং প্রফেসর ইউনূসের চিন্তার সাথে আমি কথা প্রফেসর বলছি। ইউনূস তো এই ঐকমত্য কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, কিন্তু ডেলিগেট করেছেন, সমস্যা আছে এখানে। এবং এখানে কনফিডেন্স বিল্ড আপের জন্য আপনার অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বারদের ওই লেভেলে থাকলে আমি মনে করি আর একটু কনফিডেন্স বাড়তে পারতো রাজনৈতিক দলগুলো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একজন রাজনৈতিক নেতা অভিযোগ করেছেন যে কিছু কিছু ক্ষেত্রে পিসমিল বেসিসে আলোচনাটা হচ্ছে, হোলিস্টিক না, মানে অনেকগুলো জিনিস একবারে। আপনি একবার বললেন 10 বছরের মেয়াদে এটা নিয়ে আলোচনা করছে, আরেকবার বললেন যে উচ্চ কক্ষ নাকি নিম্ন কক্ষ কত হবে, একটা একটা করে শেষ করা দরকার ছিল। একটা, হ্যাঁ, এবং দুভাবে করা যেতে পারে, যে হোলিস্টিক আলোচনা করে এবং একটা একটা করে এগ্রিমেন্ট করে দেন আপনি প্যাকেজ আলোচনা করতে পারতেন। এখন আমার কাছে যেটা বোধ হয় যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে এগুলোর থেকে বোধহয় একটা সাম আপ নিয়ে, অনেকগুলো কমিশন আছে, কমিশনের রিপোর্ট আছে রিফর্ম কমিশনের, এই ঐকমত্য কমিশন, সেখান থেকে সাম আপগুলো নিয়ে আমার মনে হয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করবেন, যেটা আমার বোধ হচ্ছে। জুলাই সনদে অন্তর্ভুক্ত করলে এক ধরনের কনসেনসাস হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে। এখানে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আপনার গ্রাসরুটসে গণমানুষের প্রতিনিধি নানা ধরনের এই আলোচনাটা মিসিং, যে কারণে আমাদের আলোচনা করতে হচ্ছে এখানে। আর গণমানুষের সাথে আলোচনা করার, তাদের লেভেলে গিয়ে আলোচনা করার নানা রকম উইন্ডো আছে, মিডিয়ার সাথে করা যায়, বিভিন্ন কী বলে ওই রাজশাহীতে যাওয়া যায়, চিটাগাং যাওয়া যায়, বরিশাল যাওয়া যায়, সিলেট যাওয়া যায়, এবং তার চেয়েও একটা উপজেলাতেও যাওয়া যায়। অসুবিধা কি 10টা উপজেলায় গেলে? মানুষ বোধ করতো যে এই প্রক্রিয়ার সাথে তারাও জড়িত আছে, এবং এটা বোঝা যেত মানুষ এত বোধহয় বোকা না, সেই জায়গাটা পরিষ্কারভাবে মিসিং আছে। আর জুলাই সনদে যদি এই রিকমেন্ডেশনগুলো অন্তর্ভুক্ত হয়, তখন রাজনৈতিক দল যদি এটা সিগনেচার করে তাদের এক ধরনের মোরাল অব্লিগেশন তৈরি হবে, কিন্তু এটার কিন্তু লিগ্যালি বাইন্ডিং অব্লিগেশন থাকবে না। এটা যে রাজনৈতিক দলগুলো পরবর্তীকালে মানতে বাধ্য হবে সেই গ্যারান্টি থাকছে না। সনদের ব্যাপারে আমরা হয়তো আশাবাদী হচ্ছি, কিন্তু আগে থেকে বোধহয় একটু সাবধানতা প্রয়োজন আছে যে সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো লিগ্যাল মানে কমিটমেন্ট কি হবে। সংসদ আসার পরে কি 5ই আগস্ট থেকে ওই সময় পর্যন্ত সরকারের সব ধরনের কার্যকলাপ রিফর্ম সহ সেগুলো কি বৈধতাকরণ হবে নাকি রিফর্মের অংশ হবে নাকি ওই আইনের অংশ হবে, এই আলোচনাগুলো পরিষ্কার করা দরকার। এবং আমার আর একটু বোধ হচ্ছে যে এইটা নিয়ে রেফারেন্ডামের ইস্যু আসতে পারে, একটা গণভোটের ইস্যু আসতে পারে এবছরই। এই আমার মনে হয় জুলাই আগস্টের পরে সরকারের ভিতর চিন্তা আসতেও পারে যে একটা গণভোট দিয়ে মানুষের মতামত নিলাম। আব্দুল্লাহ, আমরা একটু হতাশ হচ্ছি যে কারণে, সেটি হলো যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতীয় সাংবিধানিক পরিষদ, যেটা এনসিসি, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেই প্রস্তাব থেকে সরে এসছে ঐকমত্য কমিশন, আলী রিয়াজ জানিয়েছে, এবং সেটার একটা নতুন নাম দেওয়ার চেষ্টা করা হয়েছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি। এখন প্রশ্ন হলো, বিষয়টা একই কিন্তু আবার নতুন নাম, আবার এই নামটা চেঞ্জ হয়ে গেল, সেটা কিন্তু এই যে পরিবর্তন হলো, আবার লেংদি প্রসেস, আবার নতুন একটা কিছু। এই পরিবর্তনটা সম্ভবত এই কারণে হয়েছে যে বিএনপির বলেছে যে তারা জীবদ্দশায় 10 বছর মানে দুবারের প্রধানমন্ত্রী থাকবে, এটা মানবে যদি এনসিসি বাদ দেয়। কিন্তু আবার জামাত ইসলামে বলছে না, এটা বাদ দেওয়া যাবে না, এবং তারা বলছে আমরা আশা করি যে জাতীয় ঐকমত্য কমিশন এটা এই অবস্থায় শক্ত থাকবেন, দেখি আমরা তারা কি করেন। এর মানেটা হলো এই যে বাদ দেওয়া, নতুন নাম দেওয়া, কিছু শর্ত আরোপ করে 10 বছর মেনে নেওয়া, আবার আরেক দল না মানা, ফাইনালি খুব সুন্দরভাবে হচ্ছে বলে মনে হচ্ছে না। আপনার কি মনে হয়? দেখুন, আমরা যদি পরিবারের 5 জন সদস্য থাকে, এই 5 জন সদস্য কিন্তু এক জায়গায় আসা কঠিন হয়, অনেক পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রেও কঠিন হয়। আমি আসছি সেখানে, তো সেখানে এরকম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আদর্শের, ভিন্ন ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনা, যারা প্রত্যাশা করছেন শতভাগ এক জায়গায় এনে করবেন, আমি মনে করি এই জায়গায় একটা ভ্রান্তির জায়গা আছে। কেন সবাইকে এক জায়গায় এনেই এটা করতেই হবে, এই চিন্তাটাই তো আমি মনে করি একটা ভ্রান্তির চিন্তা। কিছু ডিফারেন্স থাকবে,
কিছু মতভিন্নতা থাকবে, এর মধ্য দিয়ে আপনি আপনার লক্ষ্যটা যদি সঠিক হয়, যে আপনার এই লক্ষ্যটা নির্ধারণ করেছেন, এই লক্ষ্যটা বৃহত্তর জনগোষ্ঠীর লক্ষ্যের সাথে সাযুজ্য আছে, তাহলে আপনি মতামত নেবেন, যতটা পারা যায় কাছে টানার কাছে আনবেন, কিন্তু আপনার লক্ষ্যে আপনি স্থির থাকতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই ঐকমত্য কমিশন সিরিজ অফ মিটিং, প্রথম ধাপের দ্বিতীয় ধাপের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপের তৃতীয় ধাপের এই ধাপ, এগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের যে হতাশার জায়গা তৈরি হচ্ছে, এই কারণে যে আদৌ শেষ পর্যন্ত কোথায় পৌঁছতে পারে। আপনি যে পয়েন্টে কথা বলছিলেন যে বিএনপি 10 বছর মেনে নেওয়ার ক্ষেত্রে এই শর্ত দিয়েছে, আচ্ছা বিএনপি এখন না হয় 10 বছর মেনে নিল, বিএনপি যদি ঠিকঠাক মতো ক্ষমতায় আসে, তখন যদি তাদের যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকে, বিএনপি কি এটা চেঞ্জ করতে পারবে না? আপনি তখন কি করবেন? আপনি কয়দিন গালাগালি করতে পারবেন যে আমরা জুলাই সনদের মধ্যে ওখানে কথা দিয়েছিল, ওখানে কিন্তু এই ওয়াদা করেছিল, ওয়াদা ভঙ্গ করেছে, কয়েকদিন আপনি এরকম টক শোতে তাদেরকে অভিযুক্ত করতে পারবেন যে কথা দিয়ে কথা রাখছে না এখন। তো এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির কালচারে আমরা অতীতেও দেখেছি যে এ ধরনের অনেক ক্ষেত্রে, তবে বিএনপির কাছে এটা মানুষ প্রত্যাশা করে না, যেটা আওয়ামী লীগ সাধারণত করে, যে কথা দিয়ে কথা রাখে না, যা বলে তা করে না। তো এই জাতীয় কিছু হবে না বলেই আমরা প্রত্যাশা করি, কিন্তু এটা যে হলেই বা আমরা কি করতে পারবো? যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু অন্ধ হয়ে যায়, ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা আমরা অতীতেও দেখেছি, সবসময় এই প্রবণতা থাকে। তো আমি বিশ্বাস করি যে এখানে নাম পরিবর্তন করার মধ্য দিয়ে জামাত যে মানে অবস্থানটা তারা ব্যক্ত করেছে যে ওখানে শক্ত থাকার জন্য, আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে ঐকমত্য কমিশন বিএনপির ওই শর্ত মেনে নিয়েছে, গতকাল তাদের বক্তব্যে মনে হলো আর কি। সুতরাং সেখানে আগের জায়গায় ফিরে যাওয়ার সম্ভাবনা কম, জামাত যতই প্রতিবাদ করুক না কেন আগের জায়গায় এনসিসিতে ফিরে যাওয়ার সম্ভাবনা আমি কম দেখছি আর কি। কিন্তু এছাড়াও আরও অনেকগুলো ইস্যু কিন্তু সামনে রয়ে গেছে, যে বিষয়গুলোতে এক জায়গায় আনা বেশ খানিকটা ডিফিকাল্ট হবে। আমি বিশ্বাস করি যে একদম শতভাগ এক জায়গায় এনে এটা করার যে চিন্তা, এই চিন্তা থেকে বেরিয়ে এসে মোটা দাগে যদি আপনি তো একটা জায়গায় যেতেই হবে, সেখানে অধিকাংশ দলের রাজনৈতিক দলের মতাদর্শ এবং বিশেষভাবে ওই যে কথাটি উনি বলছিলেন গণভোট, এখন গণভোটই তো মানতে চাই না আমরা। ভোটের কথা, ভোটের জন্য, ভোটাধিকারের জন্য আমরা এটা করছি। এখন এত বড় একটা ইস্যুতে একটা গণভোট করার ব্যাপারে কিন্তু একমত হতে পারে। হ্যাঁ, কেন এই ভয়টা কেন? জনগণ অধিকাংশ মানুষ, আমরা মানুষের সেই পালসটা আমরা জেনে নিই, পালসটা জেনে সিদ্ধান্ত নিলে এটা অনেক বেশি আইনি বৈধতার একটা জায়গা থাকে, কিন্তু সেটাও কিন্তু আমরা মানছি না। তো এই মানা না মানার এই খেলায় যে বিএনপির জন্য একটা ঝুঁকির জায়গা আছে এখন, সেটা হচ্ছে যে বিএনপি এই যে 10 বছর মেনে নেওয়া, সেই মেনে নেওয়ার ক্ষেত্রে একটা মনস্তাত্ত্বিক চাপ আছে, যেহেতু ডক্টর ইউনূস বলেছেন যে এগুলা করতে পারলেই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপির যেহেতু ফেব্রুয়ারির নির্বাচনটা এখন সবচেয়ে টপ প্রায়োরিটি, এই কারণে অনেক কিছুতে এখন হয়তো ফ্লেক্সিবল আমরা দেখতে পারবো, কৌশলগত কারণে। ফাইনালি কিন্তু কোনোটাই হয়নি এখন পর্যন্ত, কোনোটাই চূড়ান্ত হয়নি, একটি পয়েন্টে হয়নি, কোনোটাই চূড়ান্ত হয় নাই। এটা দুঃখজনক, এত মাস চলে গেল এবং আমরা এই ঐকমত্য কমিশন এটা সিরিজ অফ মিটিং করছে, এর পিছনে রাষ্ট্রের অর্থ ব্যয় হচ্ছে, তাদেরকে অনেক প্রচুর কিন্তু ইনভলভমেন্ট আছে, আমরা জানি না, অনেকেই জানি না হয়তো, কিন্তু প্রচুর ইনভলভমেন্ট আছে এই কমিশনের এই প্রোগ্রামগুলো, এই কমিশনের সদস্যদের পিছনেও প্রচুর ইনভলভমেন্ট আছে। তো এটা রাষ্ট্রের অর্থ খরচ করছি কিন্তু কংক্রিট কোনো জায়গায় যেতে পারছি না, এটা কিন্তু একটা দুর্ভাগ্যজনক একটা জায়গা। খাজা মাইনুদ্দিন, এই যে সংস্কার প্রক্রিয়াটা যেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, সেটা আমাদের কাছে খুব স্বস্তিদায়ক মনে হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হলো যে এই সংস্কারগুলোর প্রস্তাব দেওয়া হয়েছে মূলত দেশের জন্য, কোনো দলের জন্য না, এটা তো বাস্তব। কিন্তু আমরা লক্ষ্য করছি যে তার দলীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করছে, এখানে দেশটা ফ্যাক্টর না। আচ্ছা আপনি বলুন তো, এই সংস্কারগুলো মেনে নিলে সমস্যাটা কোথায় দলগুলো? না, আপনাকে রাজনৈতিক বাস্তবতাও তো স্বীকার করতে হবে। গত 15.5 এবং 17 বছরে যে ফ্যাসিস্ট কালচার দাঁড়িয়েছে, বিএনপির কথাই ধরুন, বিএনপি তো সাফার করা দল, জামাত সাফার করা দল, ফলে একটা ট্রমা তো রাজনৈতিক কর্তৃপক্ষের মধ্যে রয়ে গেছে। তাদের দলের নেতৃবৃন্দকে জেল, জুলুম, হত্যা, মারধরের মধ্যে দিয়ে তারা এসছেন, ফলে তাদের একটা ভয় ভীতির ব্যাপার, এটাও আমাদের মধ্যে মূল। না, সংস্কার মানলে সমস্যা কি?
কোনো সমস্যা তৈরি হবে না তো? এটা তার মতো করে আমার মতো করে ভাববে না দলের মতো করে আমি ভাবতে পারছি না। যেমন ধরুন বিএনপি যেটা দল, আমরা একটা লক্ষ্য করেছি, এখানে একটা যোগ করে দিই আপনার সঙ্গে, সেটি হলো আমরা লক্ষ্য করছি যে পুরনো সিস্টেমকে তারা কমফোর্ট জোন মনে করছে। আগের মতো ক্ষমতা থাকবে, আগের মতো র্যাব থাকবে, পুলিশ থাকবে, সবকিছু আগের মতো, যে আওয়ামী লীগ গত 15 বছর যেভাবে চলেছে তারাও সেভাবে চলবে, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে রয়ে গেছে। আমরা তো ওই কালচারে অভ্যস্ত হয়ে গেছি ফলে, এবং ওইটার একটা এক্সপিরিয়েন্সও আছে, মনে হয় যে ওইটাই কমফোর্ট জোন। এবং বাংলাদেশে দেখেন, আমি 2-3টা এক্সাম্পল দিই। একটা হচ্ছে 1982 সনে এরশাদ ক্ষমতা দখলের আগে উনি বলেছিলেন যে একটা সেনাবাহিনীর সাংবিধানিক ভিত্তি লাগবে, একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল লাগবে। এই অজুহাতে ক্ষমতা দখল করলেন, একটা নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সত্তারে তাকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করলেন। সেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে 9 বছরও করেন। জি। তারপরে 1996 সনে শেখ হাসিনা বিটিভিতেই সবিনয়ে জানতে চাই ইলেকশনের আগে এই প্রোগ্রামে বলেছিলেন যে ক্ষমতা আসলে উনি, তারপরে মন্ত্রী এমপিরা তাদের ওয়েল স্টেটমেন্ট দেবে প্রত্যেকের। সেটা উনি পরে 5 বছর পর জিজ্ঞেস করার পরে বলেছিলেন যে বলেছিলাম নাকি। আচ্ছা, 111 সরকারের সময় অনেকগুলো রিফর্ম প্রপোজাল ছিল, তার একটা ছিল রেগুলেটরি রিফর্মস কমিশন, বাংলাদেশের আইন কানুন এগুলো সংস্কার। এটা অনেক বড় কাজও হয়েছিল, আমার নিজের জানা আছে। সেই কাজগুলো কোনোই কাজে আসে নাই। অন দ্য আদার হ্যান্ড দেখেন, রাজনৈতিক ঐক্যমত্য থাকলে সুবিধা কোথায়? 91 সন থেকে 96 সন পর্যন্ত বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার কিন্তু 3 জোটের রূপরেখার অনেক কিছুই মেনেছেন। নাগরিকদের চাপে, নাগরিকদের নৈতিক দাবির অনেক কিছু ওই সরকার কিন্তু মেনেছেন। ভালো মন্দ পরে হয়েছে না হয়েছে সেটা অন্য আলোচনা, কিন্তু যেহেতু ওই সরকার মেনেছেন মানে ঐকমত্যের একটা চাপ বা আপনি নৈতিক বল থাকে রাজনৈতিক সরকারের উপর। এখন যে সমস্ত জায়গায় যে একটা কনফ্লিক্টিং যে ইন্টারেস্ট আছে, এটাতে আমি কিন্তু অবাক হচ্ছে না, বরং বিএনপি যে ঝেড়ে এসেছে এনসিসির ব্যাপারে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে পরিষ্কার করে বলেছে। এতে একটা সুবিধা আছে যে আলোচনা পরের স্টেজে নেওয়া যায়। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ঝেড়ে এসে যতটুকু জায়গায় ঐকমত্য আসা যায়, যেটুকু করা যায়, সেই জায়গায় ঐকমত্যটা শক্ত করে ধরে রাখা। এবং এইবারে সমস্ত সমস্যার সমাধান হবে সেটাও কিন্তু আমি আশা করি না, কিন্তু সবাইকে একটা কমিটমেন্ট দিতে হবে যে আমরা রিফর্ম বলি বা দেশের সমস্যার সমাধানে আমরা কমিটেড থাকবো, এটা কারেকশনগুলো করতে থাকবো, আমরা হাম্বল থাকবো, আমরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবো। এই কমিটমেন্টটা মোর ইম্পর্টেন্ট, যাতে এই যত ভালো আপনি করেন, এই প্রজন্মের তো কিছু ভুলভ্রান্তি হবে, সেগুলো তো কারেকশন লাগবে। এই মানসিকতাটা নিয়ে আগালে আমার মনে হয় কিছুটা কার্যকরী হতে পারে। এম আবদুল্লাহ, আমাদের যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, আমরা নিজেও এই প্রশ্নের সম্মুখীন হন, কাজা মানের দিনে এই প্রশ্নের সম্মুখীন আমি নিশ্চিত। সেটি হলো ফেব্রুয়ারি নির্বাচনটা কি হবে, এই প্রশ্নটা কিন্তু করে। মানুষের মধ্যে এই প্রশ্নের কারণও রয়েছে। সংস্কার নিয়ে এই ঝামেলা চলছে। ইশাকের ঘটনার কিন্তু ছোট নয়, এই ঘটনায় কিন্তু সারা বাংলাদেশের পক্ষে, ঢাকাতে নয়, সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলো নেতাদের কথাবার্তা, আচরণ সবগুলি এক ধরনের খুব আশাবাদী করে না সাধারণ মানুষকে। এই কারণে এই প্রশ্নটা আসছে। আরেকটা প্রশ্ন আসছে, লেভেল প্লেয়িং ফিল্ড বলে যে কথাটা নির্বাচনের জন্য আলোচিত হয়, সেটা আদৌ থাকবে কিনা। যদি না থাকে তাহলে কি হবে? নির্বাচন কমিশন নিয়ে কারো কারো আপত্তি রয়েছে। যে প্রশ্নটা এখানে আমরা এর আগেও আলোচনা করেছিলাম, যে প্রশ্নটা এসছে সেটি হলো যে যদি কোনো কারণে, ধরুন জামাত এবং এনসিপি তারা স্থানীয় নির্বাচনের কথা বলছে, জামাত ইদানিং এটা আবার সরব হয়েছে যে জাতীয় নির্বাচনকে স্থানীয় নির্বাচন দিতে হবে। কোনো কারণে যদি এমন ঘটনা ঘটে যায় যে এই দুটো দল বলল যে লেভেল প্লেইং ফিল্ড হয়নি, আমরা নির্বাচন করব না, মানে এই ধরনের নানান ধরনের ইকুয়েশন শুরু হচ্ছে। এই ইকুয়েশনগুলো বা আলোচনাগুলো বা হতাশার সুরগুলো হচ্ছে মূলত এই কাজগুলি স্মুথলি হচ্ছে না, এটাই কারণ। কিন্তু কি বলবেন আপনি? আমাদের নেচার হচ্ছে যে অন্তত পক্ষে বিশেষ বিএনপি এবং আওয়ামী লীগ যদিও এখন নাই, এই দুটি দলের ক্ষেত্রে একটা বিষয় হলো তারা ক্ষমতার জয়ের বিকল্প দেখতে মানতে চান না। এটা তো একটা মানসিকতার জায়গা এই জাতীয় রাজনৈতিক দলগুলো তো আছে। এখন নতুন করে ক্ষমতা প্রত্যাশা তৈরি হয়েছে জামাতের মধ্যে, যে কারণে এটার ভিত্তি কতটা মজবুত, তাদের এই প্রত্যাশার জায়গাগুলো, এগুলো অন্য আলাদা বিতর্ক, সেটা এখানে আমি আলোচনায় আনতে চাই না। তো এই জায়গাটাতে আগামী নির্বাচনের সিনারিওটা আমরা কি দেখছি? আগামী নির্বাচনে এখন আওয়ামী লীগ শেষ পর্যন্ত, আমরা এখন ধরে নিচ্ছি আওয়ামী লীগ শেষ পর্যন্ত আওয়ামী লীগের নামে অন্তত রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না।
না, আওয়ামী লীগের নামে রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আপাতত। জি জি এখন থেকে 5 মাস পরে 6 মাস পরে সিনারিও কি হবে আমরা কেউ কিন্তু জানি না। জানি না। বাংলাদেশ অত্যন্ত আনপ্রেডিক্টেবল একটা দেশ, এখানকার রাজনীতি খুবই একটা অনিশ্চয়তার রাজনীতি। তো যদি আমরা বর্তমান সিনারিওটাই আমরা যদি দেখি, তাহলে যেটা হবে, আওয়ামী লীগের লোকজন কিন্তু সব চলে যায় না বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের একদম সর্বনিম্ন যে নির্বাচনে সর্বনিম্ন ভোট পেয়েছে, তাও 30% ভোট পেয়েছে আওয়ামী লীগ। তো এর মধ্যে আমরা ধরে নিচ্ছি যে ধরেন 5 থেকে 10% লোক একেবারেই চিহ্নিত হিসেবে তারা হয়তো আত্মগোপনে গেছে বা বিদেশ চলে গেছে। এর বাইরের লোকগুলা কিন্তু বাংলাদেশের সমাজে এক্সিস্ট করছে। এরা কিন্তু এই যে বিএনপি এবং জামাত, এনসিপি, এদের যে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটাতে এরা কিন্তু সুযোগের সন্ধানে থাকবে। এরা এই সুযোগটাকে কাজে লাগবে। এদের মধ্যে যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, এদের যখন জয়ের ব্যাপারে মরিয়া থাকবে, তারা যখন প্রত্যেকটা আসনে অনমনীয় অবস্থান গ্রহণ করবে, অন্ততপক্ষে জামাত হয়তো সব আসনে, বাংলাদেশের 300 আসনে জামাত এখনও একেবারে তারা মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো সে অবস্থা আছে, এটা আমরা অন্ততপক্ষে আমাদের পর্যবেক্ষণে মনে হয় না। কিছু আসন জামাত যদি ধরেন অর্ধেক আসনও যদি টার্গেট করে যে আমরা 150টি আসনে মানে শক্তভাবে ফাইট দেব এবং সেসব আসনে কোনো কম্প্রোমাইজ করব না, এই জায়গাগুলোতে দেখবেন যে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে, আর জামাতের সাথে যদি কোনো কারণে এনসিপির একটা মানে পর্দার আড়ালে যদি কোনো বোঝাপড়ার জায়গা হয় এবং ইসলামী দলগুলোর সাথেও তারা একটা বোঝাপড়ার জায়গা তৈরি করার চেষ্টা করছে, তাহলে হবে কি, অন্তত 200 আসনে তারা হয়তো নিজেদের মধ্যে এই কয়েকটি দলের মধ্যে বোঝাপড়া করে তারা একটা শক্ত অবস্থানের দিকে যাবে। আর অন্যদিকে বিএনপির প্রত্যাশা থাকবে 200 আসন নিয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। তো এই যে একটা মানে কঠিন অবস্থার মধ্য দিয়ে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। এবং যেই জায়গায় লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টা বাংলাদেশের বাস্তবতায় সত্যিকারের লেভেল প্লেয়িং ফিল্ড পাওয়া যাবে, এটা আমরা আমাদের বিশ্বাস হচ্ছে না। এই কারণ হচ্ছে বাংলাদেশের লেভেল প্লেয়িং ফিল্ড কোন অর্থে, আপনি প্রশাসনের ভূমিকাটা ন্যায্য হইতে হবে, যে নির্বাচন যারা পরিচালনা করবে, নির্বাচন কমিশন এবং যে জনপ্রশাসনের যারা প্রতিনিধি মাঠ পর্যায়ে আছেন তারা, ডিসি, ইউনো, তাদের অবস্থানটা সেখানে নিরপেক্ষ এবং ন্যায্য হতে হবে। এখন বিএনপি এবং জামাত আমরা যতটুকু জানি, বা এনসিপি ছোট আকারে, প্রত্যেকেই কিন্তু প্রশাসনের নিজেদের লোকবলের ব্যাপারে সাজানোর ব্যাপারে তাদের প্রতিযোগিতা চলছে। বিভিন্ন ধরনের খবর আসছে যে জামাতের কতজন ডিসি আছে, কতজন ইউনো আছে, বিএনপি কতটি ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত ডিসি বসাতে পেরেছে বিএনপির অনুগত মতাদর্শের। কিন্তু একটা মনস্তাত্ত্বিক, বাংলাদেশের প্রশাসনের একটা মনস্তাত্ত্বিক জায়গা এলো, যাকে দেখেছে নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে আগে ভাগে তাদের সাথে একটা লাইন দিয়ে। তো এই জায়গাগুলো কিন্তু আছে। যখন এই অতি উৎসাহী কিছু কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা যখন একপেশে আচরণ করতে যাবে, যে দলটি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বিএনপি, তার প্রতি অধিকতর হয়তো বিএনপি চাইবে না, এমন জায়গায়ও গিয়ে তারা অতি উৎসাহী হয়ে তারা ইয়ে করবে। আর ওই সুযোগগুলা কিন্তু এদিকে তৃতীয় পক্ষ হিসেবে বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না, আওয়ামী লীগের অনুগত আমলারা কিন্তু বসে থাকবে না, তারা এই সুযোগটা নিবে। আওয়ামী লীগের অনুগত পুলিশ, যেহেতু বলা হয় পুলিশের এখনো, পুলিশের মধ্যে 70 to 80% এখনো পর্যন্ত আওয়ামী লীগের আনুগত্যের জায়গাটাতে আছে। এটার বিশ্বাসযোগ্য জায়গাটা হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু নির্বাচনী তফসিলের পরে হয়তো এটা দৃশ্যমান হবে। তো এই বিষয়গুলো কিন্তু আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অবশ্যই এটা একটা চ্যালেঞ্জের জায়গা। এগুলো কিভাবে মোকাবেলা করবেন, এটা সরকারের ভাবনা কি, রাজনৈতিক দলগুলো কিভাবে সেটা শেষ পর্যন্ত নেবে, এই বিষয়গুলো আমাদেরকে দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে। কাজী মাইনুদ্দিন, আপনি কিছু বলবেন? ইলেকশন নিয়ে যে সংশয়ের কথা আপনি বলছেন, প্রফেসর ইউনূস হ্যাজ মেড ইট ভেরি ক্লিয়ার, ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে অসুবিধা নাই যদি বিচার এবং সংস্কার কার্যক্রম আগায়। আমার মনে হয় এখন যেহেতু একটি অচল আয়তন আছে দৃশ্যত সংস্কার নিয়ে, সেটা জুলাই সনদ এবং অন্যান্য কার্যকলাপ যদি কর্মকাণ্ড যদি আগামী জুলাই এবং অগস্টের মাঝামাঝির মধ্যে একটি রূপ পায়, তাহলে নির্বাচনের দিকে দেশ যেতে পারে। আর এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে এবং একেবারে চাচ্ছে না বিএনপি, ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছি, ঠিক আছে, কিন্তু এই আলোচনাগুলো ওই আলোচনাগুলো আসবে। আর জনপ্রশাসন ঠিকঠাক করা, যেটা আব্দুল ভাই বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য এই কন্টেস্ট থাকবে, আওয়ামী লীগ এটা সুযোগ নিতে যাবে। কিন্তু সরকার যদি খুব স্মার্টলি এবং কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করেন, আমার মনে হয় যে
যে সমস্ত সমস্যা আছে সেগুলো সরকারের পক্ষে নিউট্রালাইজ করা সম্ভব এবং লেভেল প্লেইং ফিল্ড আসলেই সৃষ্টি করা সম্ভব। এটি আমার বক্তব্য। এম আবদুল্লাহ এবং খাজা মাইনুদ্দিন, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।